ট্রেনের কামরা খালি পাওয়াটা আনন্দের কথা সন্দেহ নেই, কিন্তু ক্ষেত্র বিশেষে তা নিরানন্দের কারণও হয়ে ওঠে বৈকি। যা দিনকাল পড়েছে, রাহাজানি, লুটতরাজ, খুন, জখম তো প্রায় প্রাত্যহিক ঘটনা। রাত বিরেতের কথা ছেড়েই দিন, দিনে দুপুরে গাড়ি দাঁড় করিয়ে লুট করাটা আর অসম্ভব বা অবিশ্বাস্য ঘটনার পর্যায়ে নেই। সেক্ষেত্রে একবারে খালি গাড়িতে সঙ্গীহীন অবস্থায় ভ্রমণ করার প্রস্তাব এলে আর যাই হোক সেটা খুব প্রীতিকর হয়ে ওঠে না। এই মাস কতক আগের কথাই বলছি। দ্বারভাঙা থেকে সভা করে ফিরছিলাম। এমনি দ্বিতীয় শ্রেণীতেই ভ্রমণ করে সাধারণত। ফাঁকা পেলে তৃতীয় শ্রেণীর কামরাতে যেতেও কিছুমাত্র আপত্তি নেই, কিন্তু সভাপতি হিসেবে গেছি তখন ফার্স্ট ক্লাসে যাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। ওখানকার সবার উদ্যোক্তারা সেই মতোই ঠিক করেছেন। কলকাতা পর্যন্ত ফার্স্ট ক্লাসের টিকিট কেনা হয়েছে, বার্থও রিজার্ভ হয়েছে। সেদিক থেকে তাদের কোনো ত্রুটি ছিল না। ওদিকে অর্থাৎ দিনের বেলা বেশ এলাম, কিন্তু মোকামায় পৌঁছে এদিককার ট্রেনে উঠতে গিয়ে দস্তুর মতো দমে যেতে হলো। যে কামরায় আমার বার্থ নির্দিষ্ট হয়েছে সেটি আগেকার বড় সেকেন্ড ক্লাস কামরা। মোট 6টি বার্থ তাতে, অথচ বাইরে টাঙানো আরোহীদের তালিকায় একটি মাত্র নামই অধিকারে বিরাজ করছে, সেটি আমারই। আশেপাশে তাকিয়ে দেখলাম আরেকটা ফার্স্ট ক্লাস কামরা আছে বটে, তবে তাতে এক মারোয়ারি পরিবার সবকটি বার্থ অধিকার করে বসেছেন। সেখানে জায়গা নেই। তাদেরও কাউকে এই গাড়িতে ডেকে আনা সম্ভব নয়, কারণ একটি মাত্র পুরুষ তাদের মধ্যে, বাকি সকলেই রীতিমতো ঘোমটা পড়া মহিলা। অগত্যা এই কামরাতেই উঠে বসতে হলো। কুলি মাল তুলে বিছানা বিছিয়ে চলে গেল। আমি খুব চিন্তায় পড়লাম। দরজায় ছিটকিনি আছে সত্যি কথা, কিন্তু তা কি আর সত্যি বাইরে থেকে খোলা যায় না? চোর ডাকাতরা তো অনেক রকম কৌশল জানে শুনেছি, হয়তো তারা অনায়াসে খুলে ফেলবে। তাছাড়া খালি গাড়ি, পথে যদি কেউ এসে দরজা খুলে দিতে বলে, টিকিট দেখালে আমি খুলে দিতে বাধ্য। তখন কি অবস্থা দাঁড়াবে? যে আসবে সে যদি অন্ধকার রাত এবং আমার তন্দ্রাচ্ছন্ন অনুভূতির 16 আনার সুযোগ নেয়। এইসব ভাবতে ভাবতে শীতের রাতেও দস্তুর মতো ঘেমে উঠলাম আমি। এধারের প্ল্যাটফর্ম ততক্ষণে জনবিরল হয়ে এসেছে। যাত্রীরা সকলেই এসে গাড়িতে উঠে গিয়েছে প্রায়। যারা ঘোরাফেরা করছে তারাও নিশ্চয়ই অন্যত্র জায়গা পেয়ে গেছে। সুতরাং আর কোনো যাত্রী এ কামরায় আসবে সে সম্ভাবনা কম। কি করব? গার্ডকে ডেকে একজন সিপাহি দিতে বলবো সঙ্গে? সেই আইন আছে কি না তাই তো জানি না। 7-5 ভেবে কতকটা যেন মনে মনে ছটফট করতে করতেই গাড়ি থেকে নেমে পড়লাম। ঠিক সেই সময় নজরে পড়ল একটি সম্ভ্রান্ত গোছের ভদ্রলোক এই দিকে আসছেন। দীর্ঘ সুশ্রী দেহ, সিল্ক গ্যাব্রাডিনের ট্রাউজার আর মটকার বুশশার্ট পরনে, হাতে দামি সিগারেটের টিন আর দেশলাই। আহ, বাঁচলাম। এ যাত্রী ফার্স্ট ক্লাসে না হয়ে যাই না। সত্যি ভদ্রলোক এসে আমার কামরের সামনেই ভ্রু কুঁচকে তাকালেন, আর আমি তাকে বেশি সময়ও দিলাম না ভাববার বা ইতস্তত করবার। সাগ্রহে উৎসাহে বললাম, আরে এটাতেই উঠুন না, বার্থ খালি আছে। তিনি প্রসন্ন হলেন, মুখ থেকে সিগারেটটা নামিয়ে বললেন, ও খালি আছে, ধন্যবাদ। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, এমন সব অকর্মণ্য স্টেশন স্টাফ কাউকে যদি একটা কথা বোঝাতে পারে। স্টেশন মাস্টারের তো পাত্তাই নেই। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আমার কথা শুনে এমনভাবে তাকালো যেন আমি জু থেকে সদ্য বেরিয়ে এসেছি এক আজব জন্তু। তাই একবার শেষ চেষ্টা করছি, যদি গার্ড কিছু করতে পারে। তারও তো টিকি নেই, পাছে কোনো তুচ্ছ কারণে এমন খদ্দের হাতছাড়া হয় এই ভেবে আমার উদ্বেগের অবধি রইল না। খুবই উৎকণ্ঠিতভাবে বললাম, কিন্তু ওদের কেন? মানে টিকিট ফিকিট কিছু কি বদল টদল করার ব্যাপার আছে? ও নো, নট দ্যাট। ক্ষমা সুন্দর হাসি হাসলেন ভদ্রলোক আমার অজ্ঞতায়। বললেন, নাথিং অফ দিস কাইন্ড। ব্যাপারটা কি জানেন, একটা আনফর্চুনেট কাণ্ড হয়ে গেছে সমস্তিপুরে। আমি আগে চলে এসেছিলাম, কথা ছিল ঠিক সময়ে আমার বাক্স বিছানা স্টেশনে পৌঁছে দেবে, কিন্তু সামহাউ আমার সেই লোকটি হ্যাজ ম্যানেজ টু ফরগেট, অথবা তার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখে এমনি চলে এলাম। জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতায়, এ ট্রেন ফেল করার উপায় ছিল না আমার।
অবশ্য কলকাতা পৌঁছালে কোনো ভাবনা নেই, ওখানে আমার তো এক সেট বাক্স বিছানা পোশাক সবই আছে। কিন্তু কি ইরিটেটিং বলুন তো, বিছানা না হলে শোয়া যায়? অসুবিধাটা আমার কাছে তত প্রবল বোধ না হলেও খদ্দের হাতছাড়া হওয়ার ভয়ে সহানুভূতি দেখাতে বাধ্য হলাম। হ্যাঁ, তা তো বটেই। তা স্টেশন মাস্টারকে খোঁজ করছিলেন কেন? মানে উনি কি আপনার চেনা লোক? ওর বাসা থেকেই কি? নো নো, সার্টেনলি নট। কে মশাই স্টেশন মাস্টারকে চিনে রেখেছে? তা নয়, ওধারের ট্রেনে আপার ক্লাস প্যাসেঞ্জারের জন্য বিছানা ভাড়া দেয়। বোম্বেতে গেলেই তো আমি বেডিং সেট নিই, তোফা আরাম, সামান্য ভাড়া, অথচ মোট বইবার হাঙ্গামা নেই। সেই রকমই কিছু পাওয়া যায় কি না তাই খোঁজ করছিলাম। কিন্তু এদের কাছে তো প্রস্তাবটা গ্রিক বলে মনে হলো। রাধে মাধব, আপনি এখানে বেডিং সেট পাবেন তবেই হয়েছে। ও বৃথা চেষ্টা আর করবেন না, উঠে পড়ুন। গার্ডই বা কী করবে? বরং যদি কিছু মনে না করেন, আমার কাছে বাড়তি কম্বল আছে, একবারে ফর্সা চাদরও আছে। বালিশ অবশ্য একটাই, তবে আমার দরকার হয় না ট্রেনে, সেটাও আপনি নিতে পারেন। এক দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোক বললেন, তা যা হয় করতে হবে, উপায় বা কি? কি ট্রাভেলসাম ব্যাপার বলুন তো। দ্যাট স্কাউন্ড্রেল ম্যান, তাকে এবার আমি রীতিমতো শিক্ষা দেব। আমাদেরই এজেন্টের কর্মচারী মশাই, তার মনিব আমাকে পর্যন্ত কি সমীহ করে, আর এই লোকটা ছি, অগনক্সাস। তিনি দয়া করে কামরায় উঠলেন। এবার আমি শশব্যস্ত হয়ে উঠে আমার সব থেকে ভালো কম্বলখানি বিছিয়ে চাদর পেতে নিজের অদ্বিতীয় বালিশটিও খয়রাত করে বেশ ভদ্র একটা বিছানা তৈরি করে দিলাম। ভদ্রলোক থ্যাঙ্কস বলে আরাম করে সিগারেটের টিনটা বাড়িয়ে ধরলেন। তারপর আমি ও রসে বঞ্চিত শুনে স্ট্রেঞ্জ বলে মন্তব্য করে নিজেই একটা ধরালেন। ইতিমধ্যে একটি চেকার এলেন। তিনি বাইরে থেকেই আমার দিকে চেয়ে ভ্রুকুঞ্চিত করে হাত বাড়ালেন। টিকিট? আমার টিকিট দেখেই তাড়াতাড়ি সরে গেলেন সেই অঞ্চল থেকে। নবাগত ভদ্রলোকটির দিকে ফিরেও তাকালেন না। কিন্তু সহযাত্রী ভদ্রলোকটি তাকে অত সহজে অব্যাহতি দিল না। চিৎকার করে ডাকলেন, ইউ! ও মশাই শুনুন, 1 मिनट सुनिए इधर। आप बता सकते हैं इस ट्रेन का गार्ड किधर? जरा बुला दीजिए तो, और देखिए स्वीपर भी भेज दीजिए एक ठो। और सुनिए अभी डिनर मिलेगा इधर। ভদ্রলোকের হাঁকডাকে বহুদূর পর্যন্ত প্ল্যাটফর্ম সচকিত হয়ে উঠল। চেকারটি সংক্ষেপে সবই দেখছেন জানিয়ে সরে পড়লেন। অবশ্য তখন আর কিছু দেখবারও সময় ছিল না, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেন ছাড়বার ঘন্টা পড়ল। গাড়িও দিল ছেড়ে। সহযাত্রী সাবধানে দরজা বন্ধ করে সেফটি ক্যাপ লাগিয়ে আবার সস্তানে এসে বললেন, এই ট্রেনগুলোকে এরা এত নেগলেক্ট করে না? আপার ক্লাসে যাওয়ার কোনো মানেই হয় না। কবেকার সেই মান্ধাতা আমলের ভাঙাচুরো পুরনো গাড়ি, না দেয় ঝাঁট, না করে কিছু, সিম্পলি অবনক্সাস। ভাড়া তোরা কিছু কম নিস? আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, আপনি স্টিমারে ডিনার সেরে আসেননি বুঝি? না, দেখুন না, ওই জিনিসটার ব্যাপারে এত ইরিটেটেড ছিলাম যে গোড়ায় খেয়ালে ছিল না। যখন হুঁশ হলো তখন গিয়ে দেখি ওদের সব খতম। যাকগে, একটা রাত কেটেই যাবে একরকম করে। ভদ্রলোক ঈষৎ অপ্রতিভভাবে হাসলেন। আমি সবিনয়ে বললাম, দেখুন, যদি কিছু মনে না করেন, আমার সঙ্গে ওরা 1 হাঁড়ি মিষ্টি দিয়েছেন, পথে খাবার জন্যই। তা আমার তো দরকারে লাগেনি, আপনি খাবেন 2টো, আবার আপনার মিষ্টিও খাবো, তা মন্দ নয়। দিন 2টো না হয়, খিদেটাও খুব পেয়েছে। কিন্তু আপনি হয়তো ছেলেপুলেদের জন্য নিয়ে যাচ্ছিলেন, তা থেকে। না, অনেক মিষ্টি আছে, আপনি খান না। তাড়াতাড়ি হাঁড়ি খুলে মিষ্টি সাজাতে বসি। দাঁড়ান, একটু মুখ ধুয়ে আসি। বাই দা বাই, এতটাই যখন করলেন, একটা লুঙ্গি আছে এক্সট্রা, হাত পা ছড়িয়ে বসি তাহলে। আছে বই কি, অতি সামান্য এবং তুচ্ছ একটা জিনিস এইভাবে চাওয়ায় আমি কৃতার্থ হয়ে গেলাম। তাড়াতাড়ি সুটকেস খুলে কাঁচা লুঙ্গি একটা বার করে দিলাম। তিনি মুখ হাত ধুয়ে তার পোশাক ছেড়ে সেটি পরলেন। আমারই আয়নাতে প্রসাধন শেষ করে প্রসন্ন মুখে বললেন, দিন এবার কি দেবেন। তা মিষ্টি তিনি খেলেন অনেকগুলোই। প্যাড়া, সন্দেশ, রসগোল্লা, চমচম, কোনোটাতেই তার আপত্তি নেই দেখলাম। আহারাদি শেষ করে আমারই জলপাত্র থেকে জল খেয়ে আহ বলে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আবার সিগারেট ধরালেন। তারপর গল্প চলল বহু রাত পর্যন্ত। তার নাম কি বা কি করেন সে কথা সংকোচে জিজ্ঞাসা করতে পারলুম না। তবে এটা বুঝতে পারলুম যে তিনি প্রচণ্ড ধনী, বিরাট ব্যবসায়ী। সারা ভারতেই তার কর্মক্ষেত্র বিস্তৃত এবং বছরের বেশিরভাগ সময়ই তার কাটে ভ্রমণ করে।
কলকাতা, বোম্বে এবং দিল্লিতে তার ফ্ল্যাট ভাড়া করাই আছে। মাদ্রাজের সবথেকে বড় হোটেলে একটা ঘর চাবি দেওয়া থাকে। প্রসঙ্গত এ কথাটাও জানতে পারলুম। ভোরবেলা আসানসোলে গাড়ি থামতেই আর এক চেকার এলেন। ইনিও শুধু যেন আমার টিকিট দেখতে এসেছিলেন। সেই কাজটি শেষ হলে দ্রুত নেমে গেলেন। সহযাত্রীটির দিকে তাকিয়ে দেখলাম সবিনয়ে হাসির আড়ালে বেশ একটু প্রসন্ন গর্ব উঁকি মারছে। রীতিমতো বিরক্ত হয়ে উঠলুম নিজের ওপরে। আমার চেহারা ও বেশভূষা কি এমন একটা ছাপ মারা রয়েছে যে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে কিছুতেই মনে হয় না? যাই হোক, তখন আর ভাববারও সময় নেই। তাড়াতাড়ি মালপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়লাম। সহযাত্রীও আবার ধরাচুঁড়ো হেঁটে আমার সঙ্গে নামলেন। এখান থেকে দিল্লি মেল ধরাই সুবিধা, নইলে অনর্থক অনেক দেরি হয়ে যাবে হাওড়া পৌঁছাতে। গাড়ি থেকে নেমে সামনে এক চেকারকে দেখে প্রশ্ন করলাম, দিল্লি মেল ক নম্বরে আসবে বলতে পারেন? তিনি যেন জবাবটা দিলেন আমার সহযাত্রীকে। শশব্যস্তে প্ল্যাটফর্মটা দেখিয়ে দিয়ে বললেন, হাওড়া যাবেন তো স্যার, ওই যে ওইদিকে। তারপর হঠাৎ আমার দিকে চেয়ে যেন একটা সংশয়ের সুরে বললেন, ও গাড়িতে কিন্তু ফার্স্ট ক্লাস ছাড়া যাওয়া চলবে না এখান থেকে। এবার আর বিরক্তি চেপে রাখতে পারলাম না। বললাম, কেন? আমাকে দেখে কি আপনার নিতান্তই থার্ড ক্লাস প্যাসেঞ্জার বলে মনে হচ্ছে? তিনি অপ্রস্তুত হয়ে বললেন, না না না, তা মনে করিনি, মাফ করবেন। আসানসোলেই সকালবেলা চা খাওয়া হয়ে গিয়েছিল। বর্ধমান আসতেই আমি প্রস্তাব দিলাম, এবার তাহলে দুটো ব্রেকফাস্ট বলি। শিওরলি, বাট দ্য অনার শুড বি মাইন। আমি কিন্তু এবার দাম দেব। আপনি কাল থেকে অনেক খাওয়াচ্ছেন, ভোরের চা পর্যন্ত খাইয়েছেন। আমি বেশ মৃদু কণ্ঠে বললাম, না না না, তাতে কি আর হয়েছে, কতই বা। কিন্তু শেষ পর্যন্ত বয় যখন বিল নিয়ে এলো তখন দেখলাম তিনি আমার সেই ক্ষীণ আপত্তিটাকেই অত্যন্ত আন্তরিক বলে মনে করেছেন। শুধু স্মিত প্রসন্ন মুখে বারবার বলতে লাগলেন, এটা আপনার খুব অন্যায় হলো, কিন্তু এটা আমাকেই পে করতে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি ব্যাগে হাত পর্যন্ত ছোঁয়ালেন না দেখে আমাকেই টাকাটা বের করে দিতে হলো। যাক, তাতে দুঃখ নেই। এত বড় একটা ধনী ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়ে থাকলো, ভবিষ্যতে অনেক সুবিধা হবে, এটা ভেবেই মনকে সান্ত্বনা দিলাম। মনে মনে ঠিক করে রাখলাম যে নাম ঠিকানাটা এবার কথায় কথায় জেনে নিতে হবে, অন্তত ফার্মের নামটা। কিন্তু বর্ধমান ছাড়বার পর আর কথাবার্তা তেমন জমল না। ব্যবসায়ী মানুষ, কর্মক্ষেত্রের কাছাকাছি এসে পড়েছেন, এই চিন্তাটাই তার বেশি হবে, এইটাই স্বাভাবিক। পকেট থেকে কতগুলো কাগজপত্র বার করে কি যেন হিসেব নিকেশ করতেই ব্যস্ত হয়ে পড়লেন। অগত্যা আমিও খবরের কাগজ পড়ায় মন দিলাম। হাওড়ায় ট্রেন থামতে না থামতেই তিনি উঠে পড়লেন, আমার একটু তাড়া আছে ভাই, আমি এগোবো। বহু ধন্যবাদ আপনাকে। বাস্তবিক সম্পূর্ণ অপরিচিত লোক যে আতিথেয়তা করলেন তা চিরদিন মনে থাকবে। আই ওন্ট ফরগেট ইট। বলতে বলতে প্রায় চলন্ত ট্রেন থেকে তিনি নেমে পড়লেন। আমি এমনকি তার নাম পর্যন্ত জেনে নেওয়ার অবসর পেলুম না। মালপত্র গুছিয়ে গাছিয়ে কুলি টেকে নাবতে নাবতে আমার একটু বেশ দেরি হয়ে গেল। ততক্ষণে প্ল্যাটফর্মের এধারটা অনেকখানি ফাঁকা হয়ে গেছে, কিন্তু গেটের কাছে গিয়ে দেখি বিপুল এক জনতা। কৌতূহলী উকি মেরে দেখলাম যে জনতার কেন্দ্রপুরুষ আমার সেই সহযাত্রীটি। জিজ্ঞাসাবাদ করে জানলাম, ফার্স্ট ক্লাসের নয়, সেকেন্ড ক্লাসের নয়, কোনো ক্লাসেরই টিকিট নেই তার কাছে।